মুভির শুরুতেই আমরা একটা ক্রাইম সিন দেখতে পাই, যেখানে কিছু মানুষের লাশ পড়েছিল। সেখানে কিছু পুলিশ এসে জায়গাটিকে তদন্ত করছিল। তারা সেখানে একটি অজ্ঞাত লাশ খুঁজে পায়। এই লাশটির পরিচয় কেউই জানে না। তবে সেই লাশটির সবচাইতে অবাক করার বিষয় ছিল যে লাশটির শরীরে কোনো প্রকার আঘাত বা ক্ষতর চিহ্ন ছিল না, কিন্তু এই লাশটির আশেপাশে পড়ে থাকা যত লাশ ছিল সেগুলোর প্রত্যেকটির শরীরে আঘাত ও ক্ষতের চিহ্ন ছিল। এই বিষয়টি দেখার পর পুলিশের কাছে বিষয়টি খুবই অবাক লাগে। তারা সেই অস্বাভাবিক লাশটির একটি নাম দেয়। তারা সেই লাশটির নাম রাখে জেনরুই। লাশটির এই নামটি রাখার কারণ হচ্ছে লাশের কোনো প্রকার পরিচয় খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই তারা লাশটিকে সহজেই চিহ্নিত করার জন্য এই নামটি রেখে দেয়। এরপর সেই লাশটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। দুজন ব্যক্তি এই লাশটির ময়না তদন্তের দায়িত্ব পায়। তাদের মধ্যে একজনের নাম ছিল টমি এবং অপরজনের নাম ছিল অস্টিন। তারা দুজনেই ছিল পেশাদার ময়না তদন্তকারী এবং তারা সম্পর্কে ছিল বাবা ছেলে। এরপর দেখা যায় তারা দুজন মিলে ফরেন্সিক ল্যাবে একটি পুড়ে যাওয়া লাশের ময়না তদন্ত করছিল। এরপর তাদের সেই ল্যাবে ঘুরতে আসা অস্টিনের গার্লফ্রেন্ড, তার নাম ছিল অ্যানা। অ্যানা তার জীবনের প্রথমবার কোনো মর্গে এসেছে, তাই সে অস্টিনের কাছে একটি লাশ দেখার জন্য খুবই জেদ করে বসে। এরপর অস্টিনের বাবা অস্টিনকে এসে এই কথা জানায় যে সে তার গার্লফ্রেন্ডকে শুধুমাত্র একটি লাশ দেখাতে পারবে। এরপর অস্টিন যে লাশটির তার গার্লফ্রেন্ডটিকে দেখাতে নিয়ে যায় সেই লাশটির পায়ে একটা ছোট ঘণ্টা বাঁধা ছিল। অ্যানা খুবই কৌতূহলী হয়ে সেই জিজ্ঞাসা করে এই লাশটির পায়ে কেন ঘণ্টা বাঁধা হয়েছে। তখন অস্টিনের বাবা টমি অ্যানাকে বলতে থাকে অতীতে মানুষ বুঝতেই পারতো না যে কোনো মানুষ মারা গিয়েছে নাকি এখনো বেঁচে রয়েছে, তাই তখনকার মানুষ একটি ঘণ্টা লাশের পায়ের সঙ্গে বেঁধে রাখত। এতে করে যদি সেই মানুষটি মারা না গিয়ে থাকে তাহলে কোনো একটা সময় তার শরীর কেঁপে উঠতে পারে। লাশের শরীরের এই কাঁপুনির ফলে ঘণ্টাটি বেজে উঠবে। প্রাচীনকালের মানুষ এই পদ্ধতি ব্যবহার করে জানতে পারত যে মানুষটি বেঁচে আছে নাকি মারা গিয়েছে। তবে বর্তমানের আধুনিকতার ছোঁয়াতে চিকিৎসা বিজ্ঞানের অনেক উন্নয়ন হয়েছে, ফলে প্রাচীনকালের এই পদ্ধতি এখন আর তেমন কোনো জায়গায় দেখা যায় না। অস্টিনের বাবা টমি ছিলেন একজন প্রাচীন চিন্তাধারার মানুষ, তাই বর্তমানে কোথাও এই পদ্ধতি না চললেও সে এই পদ্ধতি এখনো চালিয়ে যাচ্ছেন। এরপর অস্টিন তার গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটে যেতে চায়। তখনই পুলিশ তাদের সেই ল্যাবটিতে জেনরুয়ের নামের সেই লাশটিকে নিয়ে আসে। এরপর পুলিশ টমি এবং অস্টিনকে বলে যে কাল সকালের মধ্যেই যেন লাশটির ময়না তদন্তের রিপোর্ট পুলিশকে দিয়ে দেওয়া হয়। এই জন্য অস্টিনকে তার গার্লফ্রেন্ডের সঙ্গে ডেট ক্যান্সেল করে দিতে হয়। তারপরে তারা বাবা ছেলে মিলে লাশের ময়না তদন্তে লেগে যায়। বাবা এবং ছেলে মিলে যখন লাশের ময়না তদন্ত করছিল তখন তারা দুজনেই পুরোপুরি কনফিউজড হয়ে যায়, কেননা সেই লাশটির শরীরে কোনো প্রকার ক্ষতর চিহ্নই ছিল না, কিন্তু তার শরীরের হাতের কবজি আর পায়ের গোড়ালি ভাঙা ছিল। সেই লাশটির জিভ অর্ধকাটা ছিল এবং লাশটির নিচের চোয়ালের বাম দিকের একটি দাঁত ছিল না। এরপর টমি যখন সে লাশটিকে মাঝ বরাবর কেটে ফেলে তখন সে দেখতে পায় লাশটির বিভিন্ন অঙ্গ, যেমন লাশের ফুসফুস, সম্পূর্ণভাবে জ্বলে গিয়েছিল। তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে দেখে মনে হচ্ছিল সেগুলো একদম পুড়ে গিয়েছে। লাশটির উপরিভাগ যতটা সুন্দর ছিল তার ভেতরটা ততটাই বীভৎস ছিল। তারা দুজন বুঝতে পারল লাশটির বাইরে থেকে আঘাত না করলেও লাশটির ভিতরে প্রচুর পরিমাণে আঘাত করা হয়েছে, কিন্তু এরকমটা কিভাবে সম্ভব? এছাড়া জেনরুয়ের লাশটি দেখে মনে হয়েছিল কিছু সময় আগেই তার মৃত্যু হয়েছে। চোখ ছিল ঘোলাটে ও ধূসর রঙের, আর এটা ঠিক তখনই সম্ভব হয় যখন কোনো লাশ কয়েক মাস অথবা কয়েক বছর আগে মৃত্যুবরণ করে। লাশটির বাহ্যিক অবস্থা দেখে মৃত্যু কিছুক্ষণ আগে হয়েছে বলে মনে হলেও চোখের অবস্থা দেখে মনে হচ্ছে কয়েক বছর ধরেই লাশটি এভাবেই রয়েছে। এছাড়া দেখা যায় জেনরুয়ের কোমর তার শরীরের তুলনায় অনেক বেশি চিকন। এটাও একেবারেই অস্বাভাবিক একটা ব্যাপার। কয়েকশো বছর আগে নর্থ আমেরিকার মেয়েরা এক ধরনের জামা পরিধান করত। সেই পোশাকটি তারা কোমরের দিকে টাইট করে পরত, ফলে তাদের কোমরের আকৃতি তাদের শরীরের তুলনায় চিকন হয়ে যেত। এরপর তদন্তের ধারাবাহিকতায় টমি জেনরুয়ের শরীর থেকে একটি জেমসন লতা খুঁজে পায়। এই লতাটি ছিল এমন একটি লতা যেটি যে কোনো স্বাভাবিক শরীরকেই প্যারালাইজড করে দিতে পারে। এরপর তারা বাবা ছেলে মিলে একটি বই থেকে জানতে পারে যে লতাটি কোনো বর্তমান সময়ের লতা নয়, এটি শুধুমাত্র সেই নর্থ আমেরিকাতেই পাওয়া যেত। কিছুক্ষণ পর তারা শুনতে পায় রুমের বাইরে কোনো শব্দ হচ্ছে। শব্দ শুনতে পেয়ে অস্টিন কিসের শব্দ হচ্ছে তা দেখার জন্য বাইরে চলে আসে। এরপর সে সেখানে গিয়ে দেখতে পায় হল রুমটিতে কেউ একজন দাঁড়িয়ে আছে।
এরপর অস্টিন সেই অদ্ভুত জিনিসটির পিছু করতে করতে এয়ারডকে চলে যায়। সেখানে গিয়ে সে তার সবচাইতে প্রিয় বিড়ালটিকে মৃত অবস্থাতে পায়। তাদের এই কাজগুলো করার সময় রেডিওতে নিউজ চলছিল। নিউজটিতে বারবার বলা হচ্ছিল প্রবল ঝড় আসতে পারে। এরপর সেই রেডিওতে অস্বাভাবিকভাবেই চ্যানেলগুলো পরিবর্তন হতে থাকে। এরপর দেখা যায় অদ্ভুতভাবে সেই রেডিওতে একটি বিশেষ ধরনের গানে এসে থেমে যাচ্ছিল, যার লিরিক্স ছিল ওপেন ইউর হার্ট অ্যান্ড লেট দ্য সানশাইন ইন। কিন্তু সেই গানটি তাৎক্ষণিক পরিস্থিতির সাথে মোটেও স্বাভাবিক ছিল না। পুরো গানটির কথাগুলো ছিল এই ধরনের, যদি তুমি নিজের জীবনকে অসুখী মনে করো বা তুমি যদি কোনোদিন কোনো পাপ করে থাকো তাহলে শয়তান তোমার কাছে আসবে, এতে করে তুমি ভীত হয়ে যাবে আর তখন সে তোমার নিয়ন্ত্রণ নিয়ে নেবে এবং সে তোমার ক্ষতি করবে। কিন্তু তুমি যদি সাহসিকতার সাথে তার মোকাবেলা করো তবেই তুমি জয়ী হবে। তাদের এলাকাতে ঝড়ের সম্ভাবনা আসার কথা থাকলেও তারা দুজন মিলে কাজ চালিয়ে যেতে থাকে। এরপর তারা তদন্তের এক পর্যায়ে লাশটির পেটের ভিতর থেকে একটি কাপড়ের টুকরো বের করে এবং সেখানে দেখা যায় লাশটির মুখে সেই দাঁতটি ছিল না, সেই দাঁত এই কাপড়ের মধ্যে পেঁচানো আছে। কাপড়টিতে কিছু রোমান সংখ্যা এবং কিছু নকশা এমনভাবে দেওয়া ছিল যা দেখে তারা দুজনেই ভাবতে থাকে এটি হলো ব্ল্যাক ম্যাজিকের কোনো একটি অংশ। যখন টমি এবং অস্টিন লাশটির শরীর থেকে তার চামড়াগুলো আলাদা করে ফেলে তখন তারা সেই লাশটির চামড়ার ভিতরেও কিছু অস্বাভাবিক নকশা দেখতে পায়। সবকিছু দেখে এটা মনে হচ্ছিল যে জেনরুইকে কেউ ব্ল্যাক ম্যাজিক করে মেরে ফেলেছে। এরপর তারা যখন ময়না তদন্তের জন্য লাশটিকে আরো বেশি কাটতে থাকে তখন হঠাৎ করেই তাদের সেই ল্যাবের লাইটসগুলো সব ব্লাস্ট হতে থাকে। এরপর তারা যখন সেখানে ফ্ল্যাশ লাইট অন করে তখন তারা একটি জিনিস দেখে এবং খুবই অবাক হয়ে যায়, কারণ তারা সেখানে দেখতে পায় জেনরুয়ের লাশটি বাদে সেখানে থাকা যতগুলো লাশ ছিল সব গায়েব হয়ে গেছে। তাদের এই দ্বিধাদ্বন্দ্বের সময় অদ্ভুত কিছু একটা এসে টমির উপরে হামলা করে দেয়। এতে করে টমি আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তারা বাবা ছেলে দুজনেই খুব ভয় পেয়ে যায়। তারা দুজনই সেই মর্গ থেকে বেরিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু সেই সময় সেখানকার কোনো লিফটই কাজ করছিল না। আর সেই মর্গ থেকে বাইরে যাওয়ার যে প্রধান দরজাটি ছিল সেখানে ঝড়ে একটি গাছ ভেঙে পড়ায় দরজাটি ব্লক হয়ে যায়। তারপর দুজন সেখানে পরিষ্কারভাবেই বুঝতে পারছিল যে জেনরুই কোনো স্বাভাবিক লাশ নয় এবং এই লাশটির সঙ্গে ব্ল্যাক ম্যাজিকের একটা গভীর সম্পর্ক রয়েছে। তাই তারা দুজন মিলে সেখানে লাশটিকে পুড়িয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু এতে করে সেই লাশটির কোনো কিছুই হয় না, বরং পুরো রুমটিতেই আগুন জ্বলে যায়। এরপর তারা আগুন নেভানোর যন্ত্র দিয়ে আগুন নেভাতে শুরু করে। কিছুক্ষণ পর তাদের সেখানকার লিফটগুলো সচল হয়ে যায়। লিফটটি বন্ধ করার সময় তারা একটি ঘন্টার আওয়াজ পায়। এটি ছিল সেই ঘন্টাগুলোর আওয়াজ যেগুলো লাশের পায়ে বাঁধা থাকে। এরপর তারা একটি লাশকে তাদের দিকে হেঁটে আসতে দেখে। লাশটিকে টমি কুড়াল দিয়ে আঘাত করে। এরপর অস্টিন বাইরে এসে দেখে এটা কোনো লাশ নয়, এটা ছিল অস্টিনের গার্লফ্রেন্ড অ্যানা। অ্যানা অস্টিনকে মর্গের ভিতরে খুঁজতে এসেছিল। এতে করে তারা দুজনেই খুব কষ্ট পায়। এরপর তারা দুজনেই ভাবতে থাকে হয়তো তারা হ্যালোসিয়েশনের মধ্যে পড়ে লাশটিকে হাঁটতে দেখেছে, তবে তারা বুঝতে পারে আর কেউ নয়, জেনরুই এই কাজগুলো করছে। সে তাদেরকেও মেরে ফেলতে চায়। এরপর তারা দুজনেই জেনরুয়ের শরীর থেকে আরো তথ্য নেওয়ার জন্য আবার সেই মর্গটিতে ফিরে যায়। টমি যখন জেনরুর ব্রেন সেলগুলো চেক করে তখন তার ব্রেন সেলগুলোকে টমি জীবিত দেখতে পায়, অর্থাৎ জেনরুয়ের ব্রেন সেলগুলো এখনো কাজ করছে এবং এখানে বোঝা যাচ্ছে যেভাবেই হোক না কেন জেনরুই এখন পর্যন্ত জীবিতই রয়েছে। জেনরুয়ের শরীর থেকে তারা যে কাপড়টি খুঁজে পায় সেই কাপড়টার নকশাটিতে তারা দেখতে পায় সেখানে লেভিটিকাস 20 কলাম লেখা আছে, যা বাইবেলের বর্ণনা মতে ডাইনিদেরকে শাস্তি দেওয়ার ইঙ্গিত করে। এখানে 1653 সালের একটি কথা উল্লেখ ছিল। সে সময় নর্থ আমেরিকাতে সেলেমুই স্ট্রেস নামের একটি প্রথা প্রচলিত ছিল। এই প্রথাটি নিষ্পাপ মেয়েদের ডাইনি হিসাবে আখ্যায়িত করে তাদেরকে নানাভাবে নির্যাতন করে শাস্তি দেওয়া হতো। তাদের উপরে নানা রকম অস্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করা হতো। এই সকল কিছু জানার পর তারা বুঝতে পারে জেনরুই ওই রকমই একটি মেয়ে যে কিনা এখন একটি ডাইনিতে পরিণত হয়েছে এবং সে তার উপরে ঘটে যাওয়া অন্যায়গুলোর বদলা এখন নিতে চায়। অর্থাৎ জেনরুয়ের এই শরীরটি 1653 সাল থেকে এখন পর্যন্ত এরকমই রয়েছে। মূলত এটি হলো একটি জীবিত শয়তানের শরীর। এরপর টমি জেনরুয়ের শরীরের কাছে গিয়ে বলে সে যেন তাকে মেরে ফেলে এবং তার ছেলে অস্টিনকে ছেড়ে দেয়। একথা বলার সঙ্গে সঙ্গেই অস্বাভাবিকভাবে টমির হাতের কবজি ও পায়ের গোড়ালি ভেঙে যায়। এরপর টমি ঠিক যেরকম ভাবে জেনরুয়ের শরীরকে কেটে ছেড়ে ময়না তদন্ত করছিল ঠিক সেরকম ভাবেই তার শরীরটিও ক্ষতবিক্ষত হতে থাকে। এরপর টমি সহজেই মৃত্যুবরণ করছিল না, তাই সে তার ছেলেকে বলে সে যেন তাকে মেরে ফেলে, কারণ সে যন্ত্রণা সহ্য করতে পারছিল না। তাই অস্টিন তার বাবার এরকম কষ্ট দেখে তার বাবার কষ্ট সহ্য করতে না
পেরে বাধ্য হয়ে সে তার বাবাকে হত্যা করে ফেলে। এরপর অস্টিন সেখান থেকে বিভিন্নভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পরবর্তীতে সে দূর থেকে তার বাবার আওয়াজ শুনতে পায়, তাই সে সেখানে থেমে যায়। আওয়াজের পিছু করতে করতে সে একটি জায়গাতে গিয়ে তার বাবার জীবিত লাশকে দেখতে পায়। এ দৃশ্য দেখে তো সে খুবই ভয় পেয়ে যায়। এরপর সে হঠাৎ করে অস্বাভাবিকভাবেই উপর থেকে পিছলে পড়ে যায়। এরপর অস্টিনও সেখানে মৃত্যুবরণ করে। তারপরের দিন পুলিশ মর্গে আসে সেই লাশটির ময়না তদন্তের রিপোর্ট নেওয়ার জন্য। আগের দেখা ক্রাইম সিনগুলোর মতো তারা এবারও সেখানে এসে একই অবস্থা দেখতে পায়। প্রথম ক্রাইম সিনে তারা যেমন 4টি লাশ দেখতে পেয়েছিল, এখনো ঠিক তেমন লাশগুলোর মতোই 3টি লাশ পায় তারা। লাশগুলো দেখে মনে হচ্ছিল তাদেরকে খুবই ভয়ঙ্করভাবেই মারা হয়েছে, কিন্তু জেনরুই লাশটির কিছুই হয়নি। তার শরীরে এখনো কোনো কাটাছেঁড়ার চিহ্নই নেই। এরপরে দেখা যায় লাশটি অন্য আরেকটি মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। এরপর দেখা যায় যে অ্যাম্বুলেন্সের মধ্যে করে জেনরুয়ের লাশটিকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই অ্যাম্বুলেন্সে থাকা রেডিওর মধ্যে সেই গানটিই বাজছিল, ওপেন ইউর হার্ট অ্যান্ড লেট দ্য সানশাইন ইন। এরপর দেখা যায় খুব অস্বাভাবিকভাবেই জেনরুয়ের পায়ের আঙ্গুলগুলো নড়ে ওঠে, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।